নমস্কার। আজকের যে আমাদের পরিবেশনা, আমি কতগুলো প্রশ্ন শ্রোতাদের কাছে রাখবো, তারপরে আমার ভিডিওটা পরিবেশন করব। যদি আমরা ভাবি যে টিনেজ ম্যারেজ অর্থাৎ 13 থেকে 19 বছর বয়স যেসব বালিকা মেয়েদের যে বিয়ে, এটা ঠেকাতে আমরা ব্যর্থ কেন? 2 নম্বর প্রশ্ন যদি আমি করি যে এই টিনেজ প্রেগনেন্সি 13 থেকে 19-এর মধ্যে গর্ভধারণ, সেটা কেন আমরা ঠেকাতে আজকে ব্যর্থ হচ্ছি? 3 নম্বর প্রশ্ন যদি করি, এই 21 শতাব্দীতে এত মাতৃমৃত্যুর কারণ কি? উত্তর যদি আমরা ভাবতে পারি যে টিনেজ ম্যারেজ এটা একটা আর্থ সামাজিক পরিকাঠামো, একটা আর্থ সামাজিক বিষয়ের সঙ্গে যুক্ত আছে, তার জন্য ম্যারেজটা ঠেকাতে পারছি না, এটা কি ঠিক? আবার যদি টিনেজ প্রেগনেন্সির ক্ষেত্রে বলি যে আমরা তাদের অ্যাওয়ার করতে পারছি না, আমরা বোঝাতে পারছি না যে একটা ফিমেল বডি ফিজিক্যালি 19-এর আগে বাচ্চা ধারণ করার সক্ষমতা অর্জন করে না, এটা বোঝাতে পারছি না, তাই টিনেজ প্রেগনেন্সি বাড়ছে। নাকি আমাদের কোনো টিনেজ প্রেগনেন্সির জন্য যা যা করা দরকার, যেই অ্যাওয়ারনেস করা দরকার, যেই জ্ঞান দেওয়া দরকার, জ্ঞান বলতে এডুকেশন দেওয়া দরকার, সেটা দিতে আমরা ব্যর্থ। তৃতীয় প্রশ্ন যেটা ছিল আমার, সেটা হচ্ছে এই 21 শতাব্দীতে মাতৃমৃত্যু এত বেশি কেন? কারণটা কি? আমি একটু যদি প্রেক্ষাপটটাকে একটু খুলে আলোচনা করি, তাহলে আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্টাল গোল মানে যে লক্ষ্যটাকে আমরা ধরে রাখতে পারবো, সাস্টেনেবল, সেই ডেভেলপমেন্টাল গোলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলছে 2030 সালের মধ্যে আমাদের মাতৃমৃত্যু হার 70-এর নিচে নামাতে হবে। মাতৃমৃত্যু হার মানে কি? 1 লাখ লাইফ বাড়তে কটা মা মৃত্যু মুখে পতিত হয়। টিনেজ প্রেগনেন্সির ক্ষেত্রে 5 টাইমস মোর রিস্ক ইন প্রেগনেন্সি যখন 13 থেকে 19-এর মধ্যে হয়। তাহলে আমাদের যে সাস্টেনেবল ডেভেলপমেন্টাল গোল 70-এর নিচে নামাতে হবে 1 লাখ লাইফ বাড়তে মাতৃমৃত্যু, সেটা আমরা কতটা সফল, সেটা কতটা আমরা পৌঁছাতে পেরেছি? আমি যদি সারা ভারতবর্ষের চিত্রটা একটু আপনাদের সামনে রাখি, তাহলে দেখা যাবে এই মাতৃমৃত্যু 70-এর নিচে যেটা টার্গেট আছে 2030 সালের মধ্যে, এই বছরে যেটা ন্যাশনাল যে সার্ভে হয়েছে যে NFHS 5, সেখানে যেটা দেখা গেছে কেরালায় মাতৃমৃত্যু 1 লাখ লাইফ বাড়তে 20, মহারাষ্ট্রে মাতৃমৃত্যু 1 লাখ লাইফ বাড়তে 38, তেলেঙ্গানায় মাতৃমৃত্যু 1 লাখ লাইফ বাড়তে 45, অন্ধ্রপ্রদেশে মাতৃমৃত্যু 1 লাখ লাইফ বাড়তে 46, তামিলনাড়ুতে মাতৃমৃত্যু 1 লাখ লাইফ বাড়তে 49। আমি তলার থেকে উঠে এলাম, তাহলে এই রাজ্যগুলোতে এদের কিন্তু যে 70-এর নিচে নামতে হবে 2030 সালের মধ্যে, এটা কিন্তু অলরেডি নেমে আছে। তাহলে এই যে তাদের মাতৃমৃত্যু হার কম, তার পেছনে কারণটা কি? আমি যদি একটু ভেবে নেই যে এই সব রাজ্যে আমরা একটা কথা প্রায়ই বলি যে যদি সিজারিয়ান সেকশন বেশি হয় তার মাতৃমৃত্যু বেশি, নর্মাল ডেলিভারি যদি বেশি হয় মাতৃমৃত্যু কম। বিষয়টা কতটা সঠিক একটু আলোচনায় আসি। আমাদের কেরালাতে আমার নর্মাল ডেলিভারি যে হার, সেটা হচ্ছে 61.1%, তাহলে ওখানে সিজারিয়ান সেকশন হচ্ছে 38.9%। তাহলে দেখুন, কেরালায় প্রায় 40% সিজারিয়ান, 60% আমার নর্মাল ডেলিভারি। সেই কেরালাতে মাতৃমৃত্যু অনলি 20। তাহলে কিন্তু আমার কথাটা কিন্তু ধোপে টিকছে না যে সিজার হলে মাতৃমৃত্যু বাড়বে, এটা কিন্তু টেকাতে পারলাম না। কেরালার উদাহরণ দিয়ে আমি বললাম, সেখানে কিন্তু সিজারিয়ান সেকশন হচ্ছে 40% এবং তোমার নর্মাল ডেলিভারি হচ্ছে 60 অথবা 61%। আবার আমি যদি আরেকটা রাজ্যকে ধরি, যেমন ধরুন তেলেঙ্গানায় মাতৃমৃত্যু হার হচ্ছে 45, তেলেঙ্গানায় আমার নর্মাল ডেলিভারি হচ্ছে 39.3 আর সিজারিয়ান হচ্ছে 60.7।
তাহলে সিজার হলেই যে মাতৃমৃত্যু বাড়বে এই এই ধারণা আমার ধোপে কিন্তু টিকলো না। তাহলে আমরা অরিজিনালি ফ্যাক্টরটা কি? অরিজিনালি ফ্যাক্টরটা হচ্ছে সিজার এবং নর্মাল ডেলিভারি টোটাল কেয়ার ইজ রেসপন্সিবল ফর মাতৃমৃত্যু। সেটা একদম গর্ভধারণের প্রথম দিন থেকে জন্মানোর 42 দিন পর্যন্ত, এই সময়কালে যদি মায়ের মৃত্যু হয়, বাচ্চা জন্মানোর 42 দিন পর্যন্ত, জন্মানোর পরে 42 দিন, তাহলে আমরা মাতৃমৃত্যু হিসেবে কাউন্ট করি। তাহলে দেখুন এই সমস্ত সময়টায় যদি আমার যত্ন, আমার কেয়ার, আমার চেক আপ, আমার ডাক্তারবাবুর অ্যাডভাইস, মা কতটা সেই অ্যাডভাইসকে নিতে পারছে, তার ফলো আপ, তার সুপারভিশন, এই সমস্তটা যদি আমরা টোটালটা করতে পারি তাহলে কিন্তু মাতৃমৃত্যু কমবে। যেটা কেরালা করিয়ে দেখেছে, যেটা তেলেঙ্গানা করিয়ে দেখিয়েছে, যেটা তামিলনাড়ু করিয়ে দেখিয়েছে। কারণ সেখানে কিন্তু সিজারিয়ান সেকশন একটা বড় অংশ, কিন্তু তাদের মাতৃমৃত্যু কিন্তু অনেক কম। আমি আগেই বলেছি কেরালা 20, তেলেঙ্গানা 45 এবং তামিলনাড়ু 49। এবার যদি তার পরের ধাপে আসি, কাদের মাতৃমৃত্যু সব থেকে বেশি? 130-এর উপরে মাতৃমৃত্যু আছে আমাদের যে রাজ্যগুলো, সেই রাজ্যগুলোর মধ্যে আছে আসাম, সব থেকে হাইয়েস্ট মাতৃমৃত্যু, সেটা হচ্ছে 195। আর তারপরে যেটা মাতৃমৃত্যু হাইয়েস্ট তার নাম মধ্যপ্রদেশ, তার মাতৃমৃত্যু 173। তারপরে যেটা মাতৃমৃত্যু বেশি তার নাম উত্তরপ্রদেশ, সেখানে মাতৃমৃত্যু 167। এরপরে আছে রাজস্থান, সেখানে মাতৃমৃত্যু 141। উড়িষ্যা মাতৃমৃত্যু 136। তাহলে এই যে 130-এর উপরে এদের মাতৃমৃত্যু, তাহলে এদের নর্মাল ডেলিভারি সিজারিয়ান সেকশন কেমন হয় একটু দেখে নিই। যদি আসামের কথা আমি ভাবি, আসামে কিন্তু নর্মাল ডেলিভারি 81.9%, সিজারিয়ান অনলি 18.1%। তাহলে দেখুন আমার আসামে কিন্তু নর্মাল ডেলিভারি বেশি, ওদিকে মাতৃমৃত্যুতে হাইয়েস্ট 195। তাহলে নর্মাল ডেলিভারি হলেই যে মাতৃমৃত্যু হবে না, এই আইডিয়া কিন্তু আমরা থাকতে পারছি না। কারণ আসামের মাতৃমৃত্যু 195, ওদিকে আসামের নর্মাল ডেলিভারি 81.9%। ঠিক তেমনি আমরা যদি বিহারে চলে যাই, বিহারেও দেখুন তাদের যে নর্মাল ডেলিভারি সেটা হচ্ছে 90.3%, আর সিজারিয়ান সেকশন হচ্ছে অনলি 9.7%। তাহলে এই বিহার রাজ্যটা, এটা তাহলে আমাদের মাতৃমৃত্যুর সিরিজে কোথায় আছে? মাতৃমৃত্যু সিরিজে যদি আমরা দেখি তাহলে দেখব আমাদের বিহারে যেখানে নর্মাল ডেলিভারি বেশি, তাদেরও কিন্তু মাতৃমৃত্যু 100 থেকে 130-এর মধ্যে। তাহলে আমরা কিন্তু ওই জায়গায় দাঁড়াতে পারলাম না যে সিজারিয়ান হলেই মাতৃমৃত্যু বেশি হবে। আমাদের সম্যক অর্থাৎ টোটাল কেয়ার অফ দ্য অ্যান্টিনেটাল পিরিয়ড, টোটাল কেয়ার অফ দ্য পোস্টনেটাল পিরিয়ড যদি ভালো করতে পারি তাহলে কিন্তু আমাদের মাতৃমৃত্যু কমবে। আমরা এবার একটু ওয়েস্ট বেঙ্গলের জায়গায় আসি। ওয়েস্ট বেঙ্গল মাতৃমৃত্যুতে যেই রেঞ্জে বিরাজ করছে সেটা হচ্ছে 100 থেকে 130। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল এখন ভারতবর্ষের মাতৃমৃত্যু হার হচ্ছে 97, ওয়েস্ট বেঙ্গলের 103। অর্থাৎ 100 থেকে 130-এর মধ্যে ওয়েস্ট বেঙ্গল বিরাজ করছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিজারিয়ান সেকশন যদি আমি ধরি প্রাইভেট অর্থাৎ নার্সিং হোমে সিজারিয়ান সেকশন 82.7%। অর্থাৎ নার্সিং হোমে নর্মাল ডেলিভারি হয় না বললেই চলে। ঠিক তেমনি গভর্নমেন্টে কেমন সিজারিয়ান সেকশন? গভর্নমেন্টে ওয়েস্ট বেঙ্গলের সিজারিয়ান সেকশন 22.9। তাহলে আমাদেরও কিন্তু নর্মাল ডেলিভারি বেশি, কিন্তু হলে হবে কি আমরা কিন্তু মাতৃমৃত্যুর সেই সাস্টেইনেবল ডেভেলপমেন্টাল গোল যেটা আছে 70-তে পৌঁছতে হবে, তার ধারে কাছে নেই। আমরা কিন্তু 100 থেকে 130। অর্থাৎ আমার বলার মূল জায়গা হচ্ছে এটা যে কেয়ার ইন দা প্রত্যেকটা কমপ্লিকেশনের কেয়ার, প্রত্যেকটা হাই রিস্ক মাদারের কেয়ার যেটা আমরা চালু করেছি, প্রত্যেকটা হাই রিস্ক মাদারদের 3টে স্পেশাল চেক আপ, নর্মাল 4টে চেক আপ, প্লাস প্রতি মাসের 9 তারিখ প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান, যার মাধ্যমে একটা ডেলিভারি হাই রিস্ক ডেলিভারি মায়ের ইনভেস্টিগেশন থেকে শুরু করে পরীক্ষা নিরীক্ষা থেকে শুরু করে একজন স্পেশালিস্ট ডাক্তারবাবু দেখবেন এবং মাকে অ্যাডভাইস দেবেন, যেটা 9 তারিখে হয় প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান। তাহলে 4টে চেক আপ প্লাস 9 তারিখ প্লাস আরো 3টে আমরা স্পেশাল চেক আপ করছি হাই রিস্ক মায়েদের। এটা যদি ঠিকঠাক করতে পারি তাহলে কিন্তু মাতৃমৃত্যু কমবে।
আমরা যদি যে শুক্রবার করে যে মিটিংগুলো হয় হাই রিস্ক মায়েদের নিয়ে, প্রথম শুক্রবার, দ্বিতীয় শুক্রবার, তৃতীয় এবং চতুর্থ প্রায় ব্লক লেভেলে হয়, তৃতীয় শুক্রবার আমরা টিনেজ প্রেগনেন্সি মায়েদের নিয়ে আমরা মিটিং করি, তারাও হাই রিস্ক। টিনেজ মানে হাই রিস্ক। সুতরাং এইটা যদি ঠিক মতো করতে পারি তাহলে কিন্তু আমার মাতৃমৃত্যু কমবে। আর একটা লক্ষণীয় বিষয় হচ্ছে দক্ষিণ ভারতের রাজ্যগুলো, সেই রাজ্যগুলোতে সিজারিয়ান সেকশন বেশি অসত্ত্বেও মাতৃমৃত্যু কম। তার মধ্যে আছে কেরালা, তামিলনাড়ু, তেলেঙ্গানা। আবার উত্তর পূর্বের যে রাজ্য যেগুলো রয়েছে সেখানে নর্মাল ডেলিভারি বেশি, কিন্তু মাতৃমৃত্যু কিন্তু কম নয়। সুতরাং এই একটা জায়গা আমরা দাঁড় করাতে পারলাম যে আমরা যদি ঠিকমতো কেয়ার নিতে পারি, আমরা যদি ঠিকমতো যত্ন নিতে পারি মায়ের, বিশেষ করে হাই রিস্ক মাকে চিহ্নিত করে যদি যত্ন নিতে পারি। আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, কোভিডের পরে অনেক হাই রিস্ক মা বেড়ে গেছে। সুতরাং কোভিডের যে রিয়েকশন, লাঙের উপর যে রিয়েকশন, হার্টের উপর যে রিয়েকশন, সেটাকে আমরা ওভারকাম করতে হবে। সেই মাগুলোকে আমরা যদি হাই রিস্ক তালিকায় অন্তর্ভুক্ত করে এবং জেনারেল হাই রিস্ক যারা আছে তাদের যদি স্পেশাল কেয়ার দিতে পারি তাহলে কিন্তু মাতৃমৃত্যু কমবে। এবার একটু আমি ওয়ার্ল্ডের নিরিখে আসি, পৃথিবীর নিরিখে। পৃথিবীর নিরিখে সব থেকে যদি আমি বলি, সব থেকে নর্মাল ডেলিভারি কোথায় বেশি হয়, 10টা যদি পৃথিবী 10টা দেশের নাম বলি যেখানে নর্মাল ডেলিভারি হাইয়েস্ট, তার মধ্যে কে আছে? প্রথমে আছে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, আফ্রিকান কান্ট্রি, যেখানে 98.2% হচ্ছে নর্মাল ডেলিভারি। দ্বিতীয় স্থানে রয়েছে ইথিওপিয়া, যেখানে নর্মাল ডেলিভারি 98%। তারপরে রয়েছে সাব সাহারান আফ্রিকা, যেখানে নর্মাল ডেলিভারি 95%। তারপরে ভারতবর্ষ আছে, নর্মাল ডেলিভারি 85.6%। তারপরে রয়েছে ভারতবর্ষের একটু আগে রয়েছে শ্রীলঙ্কা, সেখানে কিন্তু নর্মাল ডেলিভারি 96%। তারপরে রয়েছে আমেরিকা, যার নর্মাল ডেলিভারি 70%। ঠিক তেমনি নাইজেরিয়া 95%, কেনিয়াতে নর্মাল ডেলিভারি 95%। তাহলে একটা কি জায়গা আমাদের এলো না, যত গরিব কান্ট্রি, আফ্রিকান কান্ট্রি, দেখুন নর্মাল ডেলিভারি বেশি। তাহলে মানুষের আর্থসামাজিক পরিকাঠামো যত ডেভেলপ করছে তত বেশি তার পাচ্ছে। তাছাড়া কিন্তু আমাদের দেখুন গরিব কান্ট্রিতে নর্মাল ডেলিভারি বেশি হচ্ছে। সুতরাং যখনই আমি আমেরিকার কথা ভাবি, 70% নর্মাল ডেলিভারি, দেখুন সেখানে আর্থসামাজিক পরিকাঠামো ভালো, মানুষের অবস্থান ভালো, তারা সিজারিয়ান করছে। শুধু একটা কথা বলবো যে সিজার হোক বা নর্মাল হোক, কেয়ার ইজ দ্য ইম্পর্টেন্ট। কেয়ার, কেয়ার অ্যান্ড কেয়ার। সেটা অ্যান্টিনেটাল পিরিয়ড হোক, পোস্টনেটাল পিরিয়ড হোক, কমপ্লিকেটেড প্রেগনেন্সি হোক, ইন্টারনেটাল, ডেলিভারির সময়কার কেয়ারটাকে সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে। কারণ ডেলিভারির পরের 48 ঘন্টার মধ্যে সব থেকে বেশি মাতৃমৃত্যু হয়। অর্থাৎ ডেলিভারি সময়কাল এবং তারপরের 48 ঘন্টা, এখানে একটা স্পেশাল ড্রাইভ দিতে হবে। সেটা ট্রেনিং দিয়ে হোক বা একটা টিম করে হোক, এই ড্রাইভটা যদি দিতে পারি তাহলে আমরা মাতৃমৃত্যু কমাতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কোনো মতামত আপনার সঙ্গে না মেলে অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে জানাই অন্তরের শ্রদ্ধা। নমস্কার।